আসসালামু আলাইকুম। আবারও দেখা হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এর আগের ক্লাসে পড়ছি বা গত ক্লাসে পড়েছি পড়ে পাওয়া, সেখানেও যেমন এই আম কুড়ানোকে নিয়েই কৌতূহল ছিল। আজকে আমরা আবার সেই এই আম কুড়াকে নিয়েই কেন্দ্র করে আজকে এই 2 বিঘা জমিটি লেখা এই ক্লাসটি আমরা আজকে করব। 2 বিঘা জমি, 2 বিঘা জমিতে এই যেহেতু আমের মৌসুম, বর্তমান আম পাওয়া যাচ্ছে প্রচুর, আর দিনাজপুর আমলিচুরেই জায়গা, এ কারণে আজকে পড়বো আবারও 2 বিঘা জমি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর, এই কবিতাটিতে 3টি চরিত্র আমরা পেয়েছি। 2 বিঘা জমি কবিতায় আমরা 3টা চরিত্র পাই। একটা হচ্ছে শোষক শ্রেণী, যাকে আমরা বলতেছি রাজা বা জমিদার, আর একটা হচ্ছে শোষিত শ্রেণী, যে এইখানে নাম দিয়েছে উপেন, আর দুইজনের মধ্যকার একটি চরিত্র যে হচ্ছে মালি। এই 3টি চরিত্র আমরা পাব। এই কবিতাটি শোষক শ্রেণীর নির্যাতন এবং শোষিতদের নিদারুণ কষ্টের কথা এই কবিতাটিতে ফুটে উঠেছে। 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। ঋণ মানে দেনা, মোর মানে আমাদের, আমার, মোদের মানে আমাদের। কবিতার ভাষায় বা ছন্দবদ্ধ ভাষায় মোদের মানে আমাদের, মোর মানে আমার। ভুই মানে জমি। 2 বিঘা বলতে পরিমাণ বিশেষ, 2 বিঘা এটা আঞ্চলিক শব্দ বা এটা চলিত ভাষা, 2 বিঘে এটি হচ্ছে সাধু ভাষা। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। ঋণে মানে দেনা। বাবু বলিলেন বুঝেছ উপেন, বাবু বলতে জমিদার, আর বুঝেছ উপেন, উপেন হচ্ছে জমির মালিক। এ জমি লইব কিনে। জমিদার উপেনের কাছ থেকে এই জমি কিনে নিতে চায়। উপেন বলে কহিলাম আমি, কহিলাম মানে বলিলাম, আমি বলতে উপেন, তুমি ভূস্বামী। ভূস্বামী শব্দের অর্থ রাজা। তাহলে 2 বিঘা জমির মালিক ছিল উপেন, ভূস্বামী শব্দের অর্থ রাজা বা জমিদার। ভূমির অন্ত নাই। 2 বিঘা জমিতে কার ভূমির অন্ত নাই? জমিদারের বা ভূস্বামীর। চেয়ে দেখো মোর, মোর মানে আমার, মোদের মানে আমাদের, মোর মানে আমার। আছে বড় জোর মরিবার মতো ঠাই। তাহলে উপেনের সব ঋণে চলে গেছে, শুধু মরিবার মতো ঠাই। মরিবার মতো ঠাই শব্দের অর্থ শেষ আশ্রয়। উপেনের এই শুধু আশ্রয়টুকু আছে যেখানে সে মরতে চায়। শুনি রাজা কহে, রাজা বলে বাপু জানতে হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানা। এখন উপেনের কাছ থেকে জমিদার বা বাবু নিতে চান একটি বাগান করেছে, এই বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 বিঘে পেলে প্রস্থ ও দিঘে, দিঘে মানে দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ একটা বর্গাকার বাগান হবে, ওটা দিতে হবে। জমিদার বাবুকে উপেনকে বলতেছে ওটা আমাকে দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, পানি মানে হাত, পয়াকার পা মূর্ধন 9 দীর্ঘে, এই পানি মানে হাত। পানি মানে হাত, অর্থাৎ হাত জোর করে বলা, অর্থাৎ এভাবে হাত জোর করে বলা যে বক্ষে জুড়িয়া পানি, অর্থাৎ বুকে হাত ধরে শ্রদ্ধা জানিয়ে বলতেছে এটা আমি দিতে পারবো না। সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটাখানি, এই গরিব মানুষের সর্বশেষ ভিটেখানি, এটা আমি দিতে পারি না। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, অর্থাৎ 7 পুরুষ, উপেনের পূর্বপুরুষ 7 পূর্বপুরুষ এই মাটিতে বাস করেছে। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী চারা। দৈন্য মানে দেনা বা ঋণ, বেচিব মানে বিক্রি করে দিব। সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া, মাকে আমি দৈন্যের দায়ে ঋণের কারণে আমি আমার মাকে বেচতে পারি না, আমি এমন লক্ষ্মী ছাড়া হব না। লক্ষ্মী ছাড়া অর্থাৎ অসহায়ত্ব। লক্ষ্মীকে আসল দুর্গা দেবীর 4টি সন্তান, 2টি মেয়ে 2টি ছেলে। একটা হচ্ছে লক্ষ্মী হচ্ছে ধনের দেবতা, আর দুর্গার 4টা সন্তান, 2টি ছেলে 2টি মেয়ে। একটা হচ্ছে সরস্বতী যিনি বিদ্যার দেবী, আরেকটি হচ্ছে লক্ষ্মী যিনি ধনের দেবী, আর একটা হচ্ছে ছেলে 2টি হচ্ছে গণেশ ও কার্তিক। এখানে লক্ষ্মী ছাড়া বলতে এখানে বলছে যে আমি এমন অসহায়ত্ব বা এমন নিব না যে মাকে আমি বেচিয়ে দিব দেনার কারণে, কারণ এখানে আমার পূর্বপুরুষ সবাই বাস করেছে, আমি এখানেই মরতে চাই। আখি করি লাল, চোখ রাঙানো করে বা রাগ করে রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। রাজার চোখ রাঙ্গা করে উপেনকে বলে
কহিল শেষে ক্রুর হাসি হেসে, ক্রুর মানে নির্দেশ বা নির্দয় বা নিষ্ঠুর হাসি হেসে বলতেছে আচ্ছা সে দেখা যাবে। উপেনের কাছ থেকে রাজা বা জমিদার চ্যালেঞ্জ নিয়ে নিল, আচ্ছা সে দেখা যাবে, অর্থাৎ ক্রোধ প্রকাশ করে তাকে একটি ধমক দিয়ে বলছে আচ্ছা আমি দেখে নিব। পরে 1.5 মাসে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। উপেন 1.5 মাস পর ভিটা মাটি সব ছেড়ে দিয়ে 2 বিঘা ছেড়ে দিয়ে করিল ডিক্রি। ডিক্রি শব্দের অর্থ আদালতের হুকুম বা নির্দেশ। এই নৈবিত্তিকটা সার্টিফিকেট পরীক্ষায় বারবার আসতেছে। আদালতের নির্দেশ বা হুকুমকে কি বলে? ডিক্রি বলে। করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। ক্ষতে মানে হচ্ছে দলিলে বা নাম দস্তখত বা যেখানে দলিল সিগনেচার করা হয়। এ জগতে হায় সেই বেশি চায়, আসে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে কাঙ্গালের সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই আমরা যতদিন লেখাপড়া করব এই কবিতা থেকে এই 2টি লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ জগতে হায় সেই বেশি চায়, আসে যার ভুড়ি ভুড়ি। ভুড়ি ভুড়ি বলতে অধিক বুঝাতে, অঢেল বুঝাতে কবি বলছে আসে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। অর্থাৎ উপেনের এই অসহায়ত্বকে কেন্দ্র করে রাজা যে সম্পূর্ণ ভিটেটুকুও নিতে চায়, সেজন্য উপেনের মুখ থেকে শেষ বাণীটুকু বাইর হয় এ জগতে হায় সেই বেশি চায়। যা রাজা সে আসে ভুড়ি ভুড়ি, অনেক অনেক অঢের আছে, রাজার হস্ত করে রাজাকে হাত করে সমস্ত কাঙ্গালের ধন করেছে চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, অর্থাৎ তার মনে তিষ্কার, সে মনে বলতেছে মোরে ভগবান, আমার ভগবান আমাকে আর মোহ গর্তে এই অর্থের সম্পদের কাছে রাখবে না, তাই লিখে দিল বিশ্ব লিখিল 2 বিঘার পরিবর্তে। উপেন সব দিয়ে দিয়ে চলে যাচ্ছে সন্ন্যাসী বেশে, ফিরি দেশে দেশে হইয়া সাধুর শীর্ষ, অর্থাৎ সন্ন্যাস ব্রত নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে দেশে দেশে সাধুর শীর্ষ। শীর্ষ মানে ছাত্র, সন্ন্যাসী বলতে হচ্ছে যে বৈরাগ্য সেজে সারা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। কত হেরিলাম মনোহর ধাম, কত তীর্থস্থান, ধাম শব্দের অর্থ তীর্থস্থান, কত মনের মতো তীর্থস্থান দেখেছে, কত মনোহর দৃশ্য, মন জুড়ানো অনেক কিছুই সে দেখেছে। ভূধরে মানে পাহাড় দেখেছে, সাগর দেখেছে। উপেন কি কি দেখেছে? মনোহর ধাম, মনোহর তীর্থস্থান দেখেছে, মনোহর দৃশ্য দেখেছে, মনোহর সাগর দেখেছে, ভূধর পর্বত দেখেছে, বিজন বন জঙ্গল দেখেছে, নগর দেখেছে। বহুপদী প্রশ্ন 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3। উপেন 2 বিঘা ছেড়ে কি কি দেখেছে? উপেন 2 বিঘা ছেড়ে মনোহর ধাম, মনের মতো তীর্থস্থান দেখেছে, মনোহর দৃশ্য দেখেছে, ভূধর পাহাড় দেখেছে, সাগর দেখেছে, বন জঙ্গল দেখেছে, নগর দেখেছে। যখনই যেখানে সে ভ্রমণ করে তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। অর্থাৎ উপেন পৃথিবীতে যত কিছু দেখার মতো জিনিস আছে সব দেখেছে, কিন্তু 2 বিঘার মতো আর কিছুই, 2 বিঘা জমির মতো তার চোখে আর কিছুই পড়েনি। হাটে মাঠে বাটে এই মতো কাটে 15-16 বছর, অর্থাৎ উপেন 15-16 বছর হাটে মাঠে গঞ্জে ঘাটে সাগর বিজন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। 15-16 বছর পর সে তার গ্রামে ফিরে আসতেছে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, তার বঙ্গভূমিকে তার শ্রদ্ধা, নম 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 শ্রদ্ধা প্রকাশ করে, অর্থাৎ মাথা ঠেকিয়ে তার বঙ্গভূমিকে সে জননী মানে মা বলে ডেকে বঙ্গভূমিকে তাকে শ্রদ্ধা নিবেদন করতেছে। গঙ্গার তীর এই একটি নদীর নাম। 2 বিঘা জমিতে কোন নদীর নাম উল্লেখ আছে? গঙ্গা নদীর নাম। তীর মানে নদীর কিনার, আর গঙ্গা একটি নদীর নাম যেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, অর্থাৎ সুবাস বাতাসের কথা বলা হয়েছে। স্নিগ্ধ সমীর, সমীর শব্দের অর্থ বাতাস। জীবন জুড়ালে তুমি, অর্থাৎ এই আমার গ্রামটুকু আমার জীবন, 15-16 বছরের জীবনে যা পাই নাই আমি এখানে এসে তা পাইলাম। অবারিত মাঠ গগন ললাট, অর্থাৎ আকাশ ললাট মানে কপাল, তব তুমি তব পদধূলি ছায়া শুনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। 2 বিঘা জমিতে শান্তির নীর বলা হয়েছে কাকে? ছোট ছোট গ্রামগুলোকে। শান্তির নীর, নীর মানে ঘর, শান্তির ঘর। ছোট ছোট গ্রামগুলো হচ্ছে শান্তির ঘর। পল্লব ঘন অম্র কানন, অম্র কানন মানে আমের বাগান। রাখালের খেলা গেহ, খেলা মানে তো খেলার, গেহ শব্দের অর্থ ঘর।
রাখালের খেলাগৃহ অর্থাৎ রাখালের খেলা ঘরে, স্তব্ধ অতল দিঘি কালো জলে নিশীথ শীতল স্নেহ। এই নৈবিত্তিকটা মোস্ট ইম্পর্টেন্ট। নিশীথ শীতল স্নেহ কবি কোন অর্থে ব্যবহার করেছে? হৃদয় জুড়ানো গভীর মমতা বুঝাতে। নিশীথ শীতল স্নেহ কবি কোন অর্থে ব্যবহার করেছে? হৃদয় জুড়ানো গভীর মমতা বুঝাতে তিনি নিশীথ শীতল স্নেহ কথাটি ব্যবহার করেছে। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, অর্থাৎ এই নদী গঙ্গা নদীর জল গ্রামের মা নিয়ে যায় রান্না বান্নার কাজে। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে, অর্থাৎ এই গ্রামটিকে ভরে এই গ্রামটি দেখে তার চোখে জল এসে গেছে। অথচ সে পাহাড় দেখেছে, ভূধর দেখেছে, সাগর দেখেছে, মনোহর দৃশ্য তীর্থস্থান দেখেছে, কিন্তু চোখে জল আসেনি। চোখে জল এসেছে কেবল এই গ্রামটিকে দেখে। দুই দিন পরে দ্বিতীয় প্রহর। তাহলে উপেন গ্রামে কখন প্রবেশ করেছিল? দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহর মানে 24 ঘন্টাকে 8 দ্বারা ভাগ করলে অর্থাৎ 3 ঘন্টাকে আমরা এক প্রহর বলি। তাহলে দ্বিতীয় প্রহর মানে 6 ঘন্টা পর, অর্থাৎ তার রাস্তা 6 ঘন্টা পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু মানে প্রবেশ করা নিজ গ্রাম, তার আপন গ্রামে। তাহলে রূপেন তার নিজ গ্রামে কখন প্রবেশ করেছিল? দ্বিতীয় প্রহরে। প্রহর শব্দের অর্থ 3 ঘন্টা, 24 ঘন্টাকে 8 দ্বারা ভাগ করলে যে ফল আসে সেটাই হচ্ছে প্রহর। কুমোরের বাড়ি দক্ষিণে সারি রথতলা করি বামে, অর্থাৎ এই গ্রামটি পার হওয়ার আগে কুমোরের বাড়ি ছিল, রথতলা ছিল। রাখিহাট খোলা নন্দীর গলা মানে যেখানে ধান শস্য মারাই করে রাখা হয়। মন্দির করি পাশে ত্রিশাতুর পিপাসা মিটিয়ে, ত্রিশাতুর পিপাসা শেষ করে পৌঁছিনু এসে মানে পৌঁছে গেলাম গ্রামে। আমার বাড়ির কাছে ধিক ধিক ওড়ে শতধিক তোড়ে নীলাস কুলাটা ভূমি। এখানে তার জন্মভূমিকে আক্ষেপ প্রকাশ করে নীলাস মানে লজ্জাহীন, কুলাটা মানে বংশকে বলতেছে ভূমি, অর্থাৎ আক্ষেপ প্রকাশ করে তার গ্রামটাকে বলতেছে নীলাস কুলাটা ভূমি। যখনই যাহার তখনই দাহার, এই কি জননী তুমি? তার জননী তার দেশকে, তার গ্রামকে, তার মাকে তিনি ধিক্কার জানাচ্ছে আক্ষেপ প্রকাশ করে। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রে মাতা, তুমি একদিন আমার গরিব ঘরের মা ছিলা। আঁচল ভরিয়া রাখিতে করিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে আজ কোন নিয়মে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। 5 রঙ্গা পাতা অঞ্চলে গাথা। তাহলে 5 রঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্প খচিত কেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নৈবিত্তিক। 5 রঙ্গা পাতা অঞ্চলে গাথা, এই অঞ্চলটা 5 রঙের পাতা দিয়ে গাথা এবং পুষ্প খচিত কেশ। এখানে সবাই ফুলে পুষ্পে মানে ফুলে, খচিত মানে ভরা, কেশ চুল। আমি তোর লাগি উপেন বলতেছে তার গ্রামকে, তার জন্মভূমিকে, তার মাটিকে, 2 বিঘাকে আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন, বিভাগী সংসার ত্যাগী। আমি এই রাজার জন্য সংসার ত্যাগ করে তোর জন্য সুখহীন হয়ে বিভাগী হয়ে দেশে দেশে ঘুরে বেড়াই। তুই হেতা বসি ওরে রাক্ষসী। উপেন তার মনের কথাগুলো আক্ষেপ করে তার জন্মস্থানকে, তার 2 বিঘা জমিকে বলতেছে ওরে তুই হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। তার জন্মভূমিকে নিয়েছে তার আক্ষেপের কথাগুলো বলতেছে। ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষে সেদিনের কোনো চিহ্ন। এই 2 বিঘা জমিতে আর কোনো চিহ্ন উপেন দেখতে পাচ্ছে না। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুদারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। অর্থাৎ এই লাইনগুলোতে উপেনের ক্ষোভ তার জন্মভূমিকে নিয়ে, তার 2 বিঘা জমিকে নিয়ে তার ক্ষোভের কথা বলতেছে। কল্যাণময়ী ছিলে এই জমিটা, এই ভূমিটা, এই বাড়িটা তার ছিল। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুদারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী।
তার ক্ষোভের কথাগুলো বলতেছে, আক্ষেপের কথাগুলো বলতেছে। বিদীর্ণ হিয়া, তার মনের কথা বলতেছে। হিয়া মানে মন। ফিরিয়া ফিরিয়া চাহি, দিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সে আম গাছ একই। মোস্ট ইম্পর্টেন্ট, 2 বিঘা জমি, 2 বিঘা জমি কবিতায় আম গাছটি কোথায় ছিল? প্রাচীরের কাছে। প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। অর্থাৎ আম গাছটি ছিল প্রাচীরের কাছে, বাকি সব স্মৃতি রাজা মুছিয়ে দিয়েছে। বসি তার তলে নয়নের জলে, চোখের জলে, আম গাছের নিচে উপেন তার চোখের জলে শান্ত হইল ব্যথা। 15-16 বছরের সব ক্ষোভ, বেদনা, রাগ অভিমান সব উপেনের চোখের পানি হয়ে ঝরতেছে। বলছে বসি তার তলে নয়নের জলে, চোখের জল হয়ে শান্ত হচ্ছে তার মন। একে একে মনে উদিল স্মরণে বাল্যকালের কথা, উপেন তার স্মৃতির কথা। স্মৃতি কখনো মানুষের মুছে যায় না। উপেনের বাল্য স্মৃতির কথা মনে পড়ে গেল। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, তখন আমজাম জ্যৈষ্ঠ মাসে পাকতো। রাত্রে নাহিকো ঘুম, আমজামের জন্য রাতে তারা ঘুম পারে না। অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। সবাই আম কুড়ার জন্য সবাই অতি ভোরে ওঠে, অর্থাৎ খুব পুতুষে সকালবেলা উঠে সবাই আম কুড়ানোর জন্য ছুটে। অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। অর্থাৎ এই বাল্য স্মৃতিকে কেন্দ্র করে এই কবিতাটি যেহেতু লেখা, তাই বাল্য স্মৃতি পাঠশালা থেকে পালা এসেছে, আম কুড়িয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ইত্যাদি। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। অর্থাৎ উপেন আবার আফসোস করে, আবার ক্ষোভ করে বলতেছে, আমি কি আমার স্মৃতি কি ফিরে পাবো? গাছের নিচে বসে চোখ দিয়ে অঝরে পানি ছড়াই দিয়ে সে স্মৃতির কথাগুলো মনে করতেছে। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া পাশে, পাকা 2টি ফল লবিল ভূতল আমার কোলের কাছে। এই 2 বিঘা জমির আম গাছটির কয়টি আম পড়েছিল? 2টি ফল, পাকা 2টি ফল, লবিল ভূতল। ভূ মানে মাটি, তল মানে নিচে। 2টা আম মাটির তার কোলের কাছে মাটিতে পড়ে গেছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিতে পারিল মাতা। উপেন তার গাছটাকে মা বলে সম্বোধন করে। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। অর্থাৎ কয়েকবার উপেন এটাকে শ্রদ্ধা নিবেদন করে, মাথা ঠেকিয়ে বিনয় প্রকাশ করলো। হেন বলছে, হেন কালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি। তাহলে 2 বিঘা জমি কবিতায় কাকে যমদূত বলা হয়েছে? মালিকে। যমদূত অর্থাৎ মৃত্যু দেবতার মতো করে ছুটে এসেছে কে? মালি ছুটে এসেছে। কার কাছে? উপেনের কাছে। কেন? আম কুড়ার জন্য। বলছে ঝুটি বাঁধা উড়ে সপ্ত সুরে পাড়িতে লাগিল গালি। উড়ি মানে উড়িষ্যার লোক। মালিক কোন জায়গার লোক ছিল? উড়িষ্যার লোক ছিল। সপ্তসুরে পড়িতে লাগিল গালি দেওয়া শুরু করলো, আমচোর বলে। মালি উপেনকে আমচোর বলে গালি দিতে লাগিল। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। উপেন মালিকে বলতেছে, আমি আমার কিছুই রাখি নাই, কোনো কিছুই আমার নাই। 2টি ফল তার করি অধিকার। উপেন বলতেছে, আমি শুধু 2টি আম কুড়াইছি। তার এত কলরব মানে চিৎকার চেঁচামেচি করা। উপেন মালিকে বলতেছে, আমি তো আমার সব জীবনের দিয়ে দিয়েছি, আমি শুধু প্রতিদানে 2টি আম কুড়াইছি। বলছি এই 2টি আমের জন্য এত চিৎকার, এত চেঁচামেচি করতে হয়? চিলিনোলা মোড়ে মানে আমাকে মালি চিনতে পারিল না। তাহলে মালিকে কে চিনতে পারেনি? উপেন মালিকে চিনতে, বা মালি উপেনকে চিনতে পারেনি। নিয়ে গেল ধরে, কাঁধে তুলে লাঠি গাছ। বাবু বলতে জমিদার। বাবু শিব ধরে, পরিষদ তারে ধরিতেছিল মাছ। পরিষদ শব্দের অর্থে চাটুকারিতা বলছে। অর্থাৎ পরিষদ বলতে এখানে রাজার কাচারি বিশেষ, যেখানে রাজা জমির সবকিছুই লেনা দেনা হিসাব করে, এটা পরিষদ বা কাচারি ঘর বা চাটুকারীদের জায়গা। পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। রাজা সেই সময় পুকুরে বড়শি দিয়ে মাছ ধরিতেছিলেন। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন। মালির কাছে উপেনের সব কথাগুলো যখন বাবু অর্থাৎ জমিদার বা রাজা শুনলেন,
বিবরণ অর্থাৎ শুনলেন, ক্রোধে তিনি কন, কন মানে বলেন, রাগ রাগ করে বলেন, মারিয়া করিব খুন, অর্থাৎ ধমক দিয়ে মারতে মারতে তোমাকে খুন করে ফেলবো। তাহলে 2 বিঘা জমি কবিতায় কে কাকে খুন করতে চেয়েছিলেন? রাজা বা জমিদার উপেনকে খুন করতে চেয়েছিলেন। মারিয়া করিব খুন, কেন? তুমি আম চুরি করেছো। কয়টি আম? 2টি আম চুরি করেছো। বাবু যত বলে পরিষদ দলে, বলে তার শতগুণ, অর্থাৎ রাজা বা জমিদার যা কিছু বলে তার চেয়ে চাটুকাররা আরো বেশি বলে, শতগুণ। তাহলে চাটুকাররা কত গুণ বলে? 100 গুণ বেশি রাজার চেয়ে বা জমিদারের চেয়ে বেশি বলে। আমি কহিলাম, উপেনের শেষ কথা, আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়, অর্থাৎ রাজা আমি তোমার কাছে 2টি আম শুধু ভিক্ষা চাচ্ছি। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, অর্থাৎ তুমি অনেক মস্ত বড় চোর, তুমি পাকা চোর, তুমি অনেক বড় চোর, তুমি অনেক। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, আমি শুনে হাসি। রাজার কথা শুনে উপেন বলতেছে আমি শুনে হাসি, আমি আর রাজার কথা শুনে হাসতেছি, আখি জলে ভাসি, চোখের জলে আমি ভাসে যাচ্ছি। এই ছিল মোর ঘটে, এই ছিল আমার ভাগ্যে। মোর মানে আমার, ঘটে মানে আমার ভাগ্যে। উপেন রাজার কথা শুনে বলতেছে আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আস, আমি চোর বটে, অর্থাৎ আমি আমার জমি, আমি আমার গাছের ফল কুড়াইতে গিয়ে আমি চোর হলাম, অথচ তুমি চোর ছিলে। কিন্তু এটা তুমি জানো? আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আস, আমি চোর বটে। এই 2টি লাইন অনেক ইম্পর্টেন্ট এবং ক্ষয়ে অনুধাবনমূলক প্রশ্নে আসবে, অর্থাৎ নিজের জিনিস নিজে চুরি করে সে চোর হয়েছে। এখানে ধনীর অবশ্যই শোষণ এবং দরিদ্রের নির্যাতনের কথা আলোচিত হয়েছে। এই 2টি লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি সবগুলো অর্থ করে দেওয়া হয়েছে। পাঠের উদ্দেশ্য এটি হচ্ছে শোষক শ্রেণী, যেই কথাটি বারবার বলছি আবারও বলতেছি, শোষক শ্রেণীর নির্যাতন এবং গরিবদের দুর্দশা সম্পর্কে কবি এখানে তুলে ধরেছেন। এই কবিতাটি কাহিনী কবিতা। তাহলে 2 বিঘা জমি কবিতাটি কোন ধরনের কবিতা? এটি কাহিনী কবিতা, এটি চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি পরিচিতি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বনন্দিত কবি, আলোচিত কবি, বিশ্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি। তার জন্ম হচ্ছে 1861 সালের 7ই মে, বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ। আমরা 25শে বৈশাখ অর্থাৎ এই বৈশাখ 25 তারিখ দিয়ে আমরা 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে ইংরেজি মাসের প্রথম মাসের নাম জানুয়ারি মাস। 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত জন্ম। বাংলা মাসের প্রথম মাসের নাম বৈশাখ মাস। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। 25শে মে বিদ্রোহী কবি বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম। তাহলে 25 তারিখ, 25শে জানুয়ারি, 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্ম। 25শে মার্চ বিদ্রোহী কবি বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম। এরপর বলছে তিনি তার কবি প্রতিভার বিকাশ ঘটেছিল বাল্যকালে। তাহলে রবীন্দ্রনাথের কবি প্রতিভার বিকাশ ঘটেছিল বাল্যকালে। তার কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা সব ক্ষেত্রেই তার পদাচরণ ছিল। তিনি একাধারেই কবি ছিল, দার্শনিক ছিল, গীতিকার ছিল, সুরকার ছিল, শিক্ষাবিদ ছিল, চিত্রশিল্পী ছিল, নাটকের অভিনেতা ছিল। তিনি 1913 সালে ইংরেজি অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম সাহিত্যে নোবেল পান। তাহলে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারের নাম নোবেল পুরস্কার। এই পুরস্কারটি তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য লাভ করেছেন এবং আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট এবং বাংলা 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে এই কবিতাটি পড়ে আমরা
অনেক তথ্য পেয়েছি। জমিদার দরিদ্রের প্রতি অসহায়তা এবং মানুষের প্রতি শোষণের যে চিত্র, সে এই কবিতাটিতেই ফুটে উঠেছে। আমরা এই তথ্যগুলো বাকিগুলো পড়ে নিব। আশা করা যায় বোঝা গেছে। যেটা আমরা বুঝতে পারি নাই, সামনে ক্লাসে অবশ্যই কমেন্ট করলে আমরা অবশ্যই জানবো এবং সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।